নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি মনোজ দাস। আজকের বিষয়, বাংলাদেশে কি খুব শীঘ্রই দুর্ভিক্ষ আসতে চলেছে? এ কথাটা ভারত কিংবা বাংলাদেশের কে বলেছে না বলেছে তার থেকে বড় কথা হচ্ছে এই কথাটা বলেছে স্বয়ং রাষ্ট্রসংঘ। তাদের মতে খাদ্যহীনতার শিকার হতে চলেছে কমপক্ষে সে দেশের মানে বাংলাদেশের 2 কোটি মানুষ। খাদ্যহীনতা বলতে অনাহার ও অর্ধাহারকে বোঝায়। এই তথ্য দিয়েছে ইউএনডিপি সহ রাষ্ট্রসংঘের উন্নয়ন সহযোগী সংস্থাগুলি। তাদের যে সদ্য প্রকাশিত যে রিপোর্ট 7ই নভেম্বর প্রকাশ হয়েছে, সেই রিপোর্টে এই কথা উল্লেখ করে বলা হয়েছে সারা দেশে এই অবস্থা কম বেশি থাকলেও চট্টগ্রাম, রংপুর, খুলনা ও সিলেট এই কটা বিভাগে পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। রিপোর্টে বলা হয়েছে 17 কোটি মানুষের দেশে 3,39,00,000 মানুষ পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছেন। বাকিরা মানে কত? বাকি মানে 17 কোটি থেকে 3,40,00,000 বাদ দিন, তার মানে হচ্ছে প্রায় কত 13.5 কোটিরও বেশি মানুষ খাবার পাচ্ছেন না, তারা ঝুঁকির মধ্যে আছেন। তাদের মধ্যে আবার 2,16,00,000 মানুষ তারা ভয়াবহ সংকটের মুখে পড়েছে। এই 16 লাখ মানুষকে, এদের মধ্যে 16 লাখ মানুষ যারা, সেই 16 লাখ মানুষকে জরুরি ভিত্তিতে খাবার দেওয়ার প্রয়োজন। গত 20 বছর ধরে রাষ্ট্রসংঘ খাদ্য সরবরাহ ব্যবস্থা নিয়ে সমীক্ষা চালিয়ে আসছে সারা পৃথিবী জুড়ে। সেই প্রকল্পে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে মাত্রই 2 বছর আগে। সে দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থার 40টি বিভাগের উপর সমীক্ষা চালিয়ে আন্তর্জাতিক সংস্থাটি বলেছে 40টার মধ্যে 33টা বিভাগের পরিস্থিতি সংকটজনক। ওইসব এলাকায় বাজারে পর্যাপ্ত খাবার নেই, যা আছে তার দাম মাত্রা ছাড়া। একাধিক কারণ আছে এই সমস্যার পেছনে। এটা ঠিক, দারিদ্র্য মোচনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বিগত কয়েক বছরে। রাষ্ট্রসংঘের হিসাবে 2010 সালে দেশের 49% মানুষ ছিল দারিদ্র সীমার নিচে। সেই সংখ্যা 2016 সালে নেমে এসেছে 25%। মানে 49 থেকে 25, অর্থাৎ শেখ হাসিনার এই 6 বছরে সেটা নামিয়ে এনেছিলেন আগের অর্ধেক সংখ্যায়। কিন্তু দেশের যে বিপুল জনসংখ্যা বৃদ্ধি এবং তার যে বৃদ্ধি, সেই জনসংখ্যার দিকে তাকালে এই সংখ্যাটিও কম দাঁড়ায় না। অর্থাৎ 2016-তে যে 25% নেমে এসেছিল, সেই সংখ্যাটি দাঁড়ায় 4.5 কোটির বেশি। 4.5 কোটি বেশির মানুষ তারা দারিদ্র সীমার নিচে। অনাহার অর্ধাহার যাদের নিত্য সঙ্গী, এটা মনে রাখবেন, এটা 2016 সালের ফিগার ছিল। তারপরেও কিছু কমেছে যেমন, তেমনভাবে অন্যদিকে তাদের জনসংখ্যার বর্ধিত যে হার, সেই হারে বাড়ার ফলে সমস্যা কিন্তু আরও বেড়েছে। তারও বড় ব্যাপার, মায়ানমার থেকে রাখাইন প্রদেশের, সেখান থেকে যে রোহিঙ্গারা, তাদেরও বেশ প্রায় 1/2 কোটির কাছাকাছি, 30 লক্ষের মতো রোহিঙ্গা তারা এসে গেছে কিন্তু বাংলাদেশে। সাম্প্রতিক বৈশ্বিক নানা কারণ, যার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটা অন্যতম কারণ, তার জন্যে বিশ্বের অন্যতম খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচয় যে দেশের, সেই ইউক্রেনে শস্য উৎপাদনে যেমন ব্যাপক ক্ষতি হয়েছে গত 3 বছর, তেমনি পরিবহন সমস্যাও সেখানে প্রচণ্ড হয়েছে। এসব কারণে রাষ্ট্রসংঘ দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে সারা বিশ্বে।
এই সম্ভাবনা অবশ্য বিশেষ করে সত্যি হতে চলেছে বাংলাদেশের ক্ষেত্রে। তার বড় দায় হচ্ছে দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির ওপর অনেকটা বর্তায়। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনৈতিক কাঠামোটাই প্রায় ভেঙে পড়েছে। যে বস্ত্র শিল্পের উপর নির্ভর করে দাঁড়িয়েছিল বাংলাদেশের অর্থনীতি, সেটা প্রায় বিধ্বস্ত হয়ে যাওয়ার মুখে। বৈদেশিক মুদ্রা ভাণ্ডার শূন্য, সরকারের আর্থিক অবস্থা দেউলিয়া, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়াতে খাদ্যশস্যের যোগানে নিদারুণ অনিশ্চয়তা। আর এর সবচেয়ে বেশি চাপ পড়েছে কার উপর? নিম্ন আয়ের ও নিম্ন বিত্তীয় যেসব পরিবার, তাদের উপর। এই শ্রেণীর মানুষদের জন্য বাংলাদেশের বিভিন্ন জনমুখী প্রকল্প ও ভাতা প্রদানের ব্যবস্থা ছিল। অনেক পরিবারের বেঁচে থাকার একমাত্র উপায় ছিল এইসব সরকারি ভাতা ও প্রকল্প, কিন্তু অর্থের অভাবে এসব ভাতা দেয়া বেশিরভাগ ক্ষেত্রেই এখন বন্ধ। সুবিধাভোগী বা বেনিফিশিয়ারিদের সংখ্যার বিচারে বাংলাদেশের যে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, ইউনিয়ন পরিষদ দফাদার ও মহল্লাদারদের সম্মানী ভাতা ইত্যাদি মিলালে প্রাপক সংখ্যা মোট 8 অঙ্কের সংখ্যা অতিক্রম করলে অবাক হবেন না কেউ। এই সমস্ত ভাতা প্রদানের কাজ আপাতত বন্ধ। কবে শুরু হবে কেউ জানে না। সরকার নানান কারণ দেখাচ্ছে এই ভাতা বন্ধ করার পেছনে। কখনো বলছে সত্যিকার প্রাপকদের বঞ্চিত করে রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ কর্মীদের ভাতা প্রাপকের তালিকায় নাম ঢোকানো হয়েছে। কখনো বা বলছে আর্থিক ক্ষমতার বিচারে যারা অনুপযুক্ত তাদের নাম তোলা হয়েছে, অর্থাৎ যারা আর্থিক ক্ষমতা যাদের ভালো তাদেরও নাম উঠে গেছে, তাদের চিহ্নিত করে বাদ দেওয়ার কাজ চলছে নাকি এখন। সেই জন্যে যতদিন না সেটা সম্পূর্ণ হয়, এই তালিকা ঠিক করা, ততদিন কাউকে দেওয়া হবে না টাকা। তো তাদের চিহ্নিত করে বাদ দেওয়ার কাজ যে কবে শেষ হবে তারও কোনো স্থিরতা নেই। কখনো বলা হচ্ছে দপ্তরে কর্মী অফিসারদের ব্যাপক বদলি করা হয়েছে, সেই জন্যে তালিকা আপডেট করতে অসুবিধা হচ্ছে, ইত্যাদি নানান কারণ। এসব কারণ যে একেবারে মিথ্যে তা নয়, কিন্তু সেসব কারণ ধোপে টেকে না। আর্থিকভাবে সচ্ছল অথচ প্রকল্পে নাম থাকার অভিযোগ, এই অভিযোগ শুধু বাংলাদেশ কেন, ভারতের বিভিন্ন রাজ্যে যে সমস্ত এইসব ভাতা টাতা দেওয়া হয় সেখানে খোঁজ করে দেখুন তো। সেখানে যেতে হবে না, এমনি খবরের কাগজ মিডিয়া সার্চ করুন, করে দেখুন যে সেখানে শুধু বাংলাদেশ কেন, ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রকল্পে অভিযোগ ভুরি ভুরি। লাডলি বহিনা, লক্ষ্মীর ভাণ্ডার, এই দুটো খুব নাম করা। এই প্রকল্পে পয়সাওয়ালা পরিবারের মহিলাদের নাম একটা দুটো নয়, হাজারে হাজারে লাখে লাখে আছে। আমি নিজে জানি, আমি আমার নিজের পরিচিত বেশ কিছু মহিলা যাদের দোতলা তিনতলা বাড়ি, তারা লক্ষ্মীর ভাণ্ডারে নাম লিখে আছে। আমি সম্প্রতি বোম্বে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে ফ্ল্যাটে সব থাকে তার মালিক যারা, এক একটা ফ্ল্যাটের দাম 3 কোটি 3.5 কোটি টাকা। সেই বাড়ির মহিলারা, তারা বোম্বেতে এখন ঠিক হয়েছে মহারাষ্ট্রের সরকার 1,500 টাকা করে প্রতি মহিলাদের লাডলি মহিলা যোজনায় টাকা দেবেন, ভাতা দেবেন। তার জন্যে সেই 3 কোটি টাকা দামের যে ফ্ল্যাট বোম্বের মালিক, সেই ফ্ল্যাটের বউ মেয়েরা মহিলারা তারা নাম লেখাচ্ছেন এই প্রকল্পে। সুতরাং এই সমস্যা শুধু বাংলাদেশে আছে, এটা মিথ্যে কথা, এটা ভুল কথা। যারা বলে এটা তারা আর কি বাজারের খবর রাখে না। তো সেখানে তো ঝাড়াই বাছাই এই ভারতের বিভিন্ন জায়গায়। আমাদের পশ্চিমবাংলায় আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু মহিলার নাম আছে, যারা এর যুক্তই নয়, উপযুক্তই নয়, তবু তারা নাম দিয়েছে। টাকা ওই 1000 টাকা করে পেলে তাদের হাত খরচা তো হবে, অন্তত স্নো পাউডার তো কেনা যাবে। কিন্তু এই স্নো পাউডার কেন না, গরিব ঘরে কিন্তু স্নো পাউডারের জন্য নয়,
এই টাকাটা তাদের দরকার হচ্ছে তাদের বেঁচে থাকার জন্যে। আমাদের পশ্চিমবাংলা ভারতের কোনো জায়গাতে ঝাড়াই বাছাই করার জন্যে প্রকল্পের টাকা দেওয়া কোথাও বন্ধ হয়নি। বাংলাদেশের সরকার বলছে আমরা ঝাড়াই বাছাই করছি, এটা শেষ হলেই দেব। কেন? ঝাড়াই বাছাই করতে চাইলে করুন, কিন্তু ভাতা দেওয়া বন্ধ করবেন কেন? একইভাবে গণতান্ত্রিক দেশে কোনো বিশেষ রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগের লোকজন আছে বলে তাদের ভাতা দেব না, এরকম কোনো নিয়ম হতে পারে? ভাতা দেওয়ার যে নিয়ম আছে, প্রকল্প আছে, সেখানে কি বলা আছে আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাতের মেম্বার হলে তারা টাকা পাবে না? বলা আছে কোথাও? নেই। তাহলে আওয়ামী লীগ কর্মীদের নাম কেন কাটা যাবে? গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা মানুষের তাদের নিজেদের তো তাদের কোন দলকে তারা সমর্থন করবে তাদের সে অধিকার আছে। তাহলে মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা এই সরকার দেবে না, সেটা বোঝা যায়। যারা ইতিহাস থেকে মুক্তিযুদ্ধ মুছে দিতে চায় তারা মুক্তিযুদ্ধের ভাতা দেবে, এটা ভাবাটাই ভুল। আর এরপরে হচ্ছে কি, ভাতা দেওয়ার টাকা নেই কাছে, এটা কিন্তু সরকার বলছে না, তারা এইসব উল্টোপাল্টা যুক্তি দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ট্রান্সফার, বদলি, পোস্টিংয়ের খেলা। নাকি অনেককেই পোস্টিং করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে, এর ফলে কাজের ব্যাপক ক্ষতি হচ্ছে। কাজের ব্যাপক ক্ষতি যদি হয় তাহলে ট্রান্সফার করতে গেলে কেন? কিসের জন্য করলে? সেখানে টাকা পয়সার ব্যাপারে কোনো সমঝোতা হয়েছে না কি হয়েছে? শোনা তো যাচ্ছে যে আজকাল পোস্টিং করা হচ্ছে প্রচুর টাকার বিনিময়ে। বছর শেষ হতে চলল, এখনো জুন ত্রৈমাসিকের ভাতা বহু যারা প্রাপক সুবিধাভোগী তারা পাননি, তাদের সংসার চলছে না। এসব ভাতা অনেক পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, এটা কি সরকার জানে না? বাংলাদেশের ভাতা না পেয়ে এদের অনেকের অর্ধাহারে অনাহারে দিন কাটছে, ভিক্ষা করছে। কাদের কাছে ভিক্ষা করবে? ভিক্ষা দেবে কে? ভিক্ষা দেওয়ারও তো লোক খুব কম। একইভাবে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্প এখন বন্ধ। 40 দিন কাজ পেত নিয়ম অনুযায়ী এবং কাজের বিনিময়ে টাকা পেত যারা, তারা সংসার চালাবে কি করে? বলুন, কি করে তাদের সংসার চালাবে? খিদে মানুষের নীতিবোধ ভুলিয়ে দেয়। দেশে আজ যে চুরি ডাকাতি লুটতরাজ বেড়ে গেছে তার অন্যতম কারণ পেটের জ্বালা। দুর্ভিক্ষের পরিস্থিতি হলে চুরি ডাকাতি খুন জখম আরও বাড়বে। একদিকে আয়ের পথ বন্ধ, অন্যদিকে জিনিসপত্রের অগ্নিমূল্য। খাদ্যশস্যের বৃহৎ অংশ আমদানি হতো ভারত থেকে। দুদেশের সম্পর্কের টানাপোড়েন এবং বৈদেশিক মুদ্রা ভাণ্ডার খালি হয়ে যাওয়াতে আমদানি প্রায় বন্ধ। আমদানি, ভারতের খাদ্যশস্য আমদানি অর্ধেক হয়ে গেছে, আরও কমবে। এর ফলে বাজারে আগুন লেগেছে, আরও লাগবে। মানুষ ঘটি বাটি বিক্রি করে যা পাবে তাতেও কিছু হবে না। অনাহার অর্ধাহার পরিস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে এক বিশেষজ্ঞ বলেছেন, চালের দামই গরিব মানুষের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের হয়ে উঠেছে। একেবারে সস্তার চালের দামও কেজিতে 20 টাকা 30 টাকা পর্যন্ত বেড়ে গেছে। ফলে নুন ভাতে টান পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকারের তরফে উপযুক্ত পদক্ষেপ করা হয়নি। পরিস্থিতির চরম অবনতি হওয়ার পর এখন করেছে কি, চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে দেশের অর্থমন্ত্রক। বাংলাদেশ অর্থমন্ত্রক এখন বলেছে যে ভারত থেকে চাল আমদানি করলে তাতে যে আমদানি শুল্ক সেটা কম করে দিয়েছে। চাল হচ্ছে সাধারণ গরিব মানুষের সাধারণ খাবার, তার উপরে ট্যাক্স বাড়িয়ে কেন এত চালের দামটা বাড়ানো হয়েছিল এই প্রশ্ন করাই যায়। আপনারা জানেন কি না যে ভারত থেকে যে আঙুর, আপনারা বাংলাদেশে যে আঙুর পান সেই আঙুরের বড় ভাগটাই আসে মহারাষ্ট্রের নাসিক থেকে। সেই আঙুরের ওপরে যে আমদানি শুল্ক বাংলাদেশ, সেটা আগে যতটা ছিল তার ডবল করে দিয়েছে, অর্থাৎ শুল্ক ডবল হয়ে গেছে। এর ফলে আঙুরের দাম ভীষণ বেড়ে গেছে। বেড়ে গেলে কি হবে? ভীষণ বেড়ে গেলে লোকের চাহিদা কমবে। আঙুর না খেলেও দিন চলে, কিন্তু ভাত না খেলে তো দিন চলে না। তো সেইটা এতদিন পরে বাংলাদেশের অর্থমন্ত্রকের মাথায় ঢুকেছে, তারা এখন চাল আমদানিতে শুল্কটা তুলে দিয়েছে। এই শুল্ক তুলে দেওয়ার ফলে এবং তারপরে সিদ্ধান্ত নিয়েছে ভারত থেকে কোত্থেকে নেবে। আবার শুনুন,
ভারত থেকে ৯৯,০০০ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। তবে পদ্ধতিগত জটিলতায় আমদানিতে বিলম্ব হচ্ছে। যা অবস্থা, তাতে ডিসেম্বরের মধ্যে ভারত থেকে এই চাল আসার সম্ভাবনা খুব একটা নেই। এর মধ্যে আবার রাজনীতি তো অনেক কিছু ঘটে যেতে পারে, ঘটে গেছেও। পাকিস্তান থেকে যেভাবে গোপন সমঝোতায় অস্ত্র আমদানি করেছে ইউনূস সরকার, তাতে ভারত রীতিমতো ক্ষুব্ধ। এর বহিঃপ্রকাশ হিসেবে সব রকমের রপ্তানি বন্ধ করে দিতে পারে ভারত, বিশেষ করে খাদ্যশস্য। যদি তা নাও দেয়, তবুও দেশের মানুষের বড়সড় স্বস্তি পাওয়ার কোনো অবকাশ নেই। কেননা দেশের শিল্প পরিকাঠামো ধ্বংস হতে বসেছে। একের পর এক কারখানা বন্ধ হয়েছে, মানুষের কাজ নেই, টাকা নেই। যেসব কারখানা কোনো রকমে চলছে, তার কর্মীরা মাইনে পাচ্ছে না। খাবেটা কি? সমস্যা শহরের মানুষেরও। তবে শহরের মানুষের অভিযোগ, চিৎকার প্রচার পায় তো খুব বেশি। তাই শহরকে খুশি রাখতে বেশি চেষ্টা সরকারের। বাংলাদেশের বড় বড় শহরে ন্যায্য মূল্যের দোকান খুলেছে সরকার। গ্রামের মানুষের পেট মেরে শহরের পেট ভরাবার চেষ্টা। সেখানে যা লম্বা লাইন, তা বুঝিয়ে দেয় মধ্যবিত্ত উচ্চবিত্তের হালও খুব একটা ভালো নয়, এবং বুঝিয়ে দেয় যে তাদের যদি এই হাল হয়, তাহলে নিম্নবিত্তের সংসার নিম্নবিত্ত মানুষ টানবে কী করে, গরিব মানুষ টানবে কী করে। বিভিন্ন জায়গায় চিঠিপত্র যা পাচ্ছি, চিঠিপত্র যা দেখছি শুনছি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে মানুষ, বাংলাদেশের গরিব মানুষ কাঁদছে, বলছে বাজারে যাচ্ছি, যেটা কিনতে যাচ্ছে আবার খালি থলে নিয়ে প্রায় চলে আসছে। কি কিনবোটা কি? যা টাকা নিয়ে যাচ্ছি সেই টাকায় কিছুই হয় না। তো ইউনূস সাহেব, তার অন্তর্বর্তী সরকারের নজর কিন্তু এই দিকটাতে নেই। এই দিকটাতে থাকলে অনেক আগেই চালের আমদানি শুল্ক কমিয়ে দিয়ে, আমদানি শুল্ক তুলে দিয়ে আমদানিটা বাড়াতে পারত, সেটা করেনি। ইউনূস সরকার মৌলবাদ ও জঙ্গিবাদের প্রসারে বেশি করে মাথা ঘামাচ্ছেন। লুকিয়ে অস্ত্র কিনে এনে সন্ত্রাসী ও দুষ্কৃতীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনায় তারা ব্যস্ত। সুতরাং দুর্ভিক্ষ অবধারিত দুর্ভিক্ষ আসছে বাংলাদেশে। বড় খারাপ সময় বাংলাদেশের মানুষের সামনে। একদল স্বার্থ সর্বস্ব, অভিজ্ঞতাহীন, মৌলবাদ পুষ্ট, জঙ্গি মানসিকতার মানুষের কাছে বাংলাদেশের ভার পড়েছে। তাদের কাছে এর চেয়ে বেশি প্রত্যাশার কি থাকে? তাদের কাছে তো কোনো সাধারণ মানুষের প্রত্যাশার, প্রতিদিনের জীবন যন্ত্রণা মেটাবার, তার তো কোনো রকম ইচ্ছা তাদের নেই। এখনকার মতো এখানেই ইতি টানছি। দেখা হবে পরের প্রতিবেদনে। তবে যাওয়ার আগে অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল, তারা দয়া করে এখনই এটা করে নিন। এই সঙ্গে প্লিজ আমাদের আজকের প্রোগ্রাম কেমন লাগলো লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের মধ্যে। ধন্যবাদ।